বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো অথবা তোমরা যারা সামনে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই সৃজনশীল অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব, ঢাকা বোর্ড 2025 সালে তোমরা জানো পরিমিতি থেকে দুটি সৃজনশীল অঙ্ক আসছিল। প্রশ্নের 9 নম্বরে যে সৃজনশীল অঙ্কটা আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি ছিল। এখানে উদ্দীপক চিত্র একে কি রয়েছে, একটি বৃত্ত রয়েছে এবং বৃত্তের মাঝখানে কি রয়েছে, একটি আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 মিটার এবং প্রস্থ কত দেওয়া রয়েছে 6 মিটার। এবং চিত্র 2 কি রয়েছে, একটা সিলিন্ডার রয়েছে। সিলিন্ডারের আয়তন কত দেওয়া আছে 2262 সেন্টিমিটার কিউব এবং উচ্চতা কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। ক নম্বরে কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে কি বলছে, চিত্র 1-11 অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে কি বলছে, চিত্র 2 সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে, 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে মনোযোগ সহকারে পড়ে তারপর কি করতে হবে, এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। তাহলে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে, সমবাহু ত্রিভুজ রয়েছে। ক নম্বরে কি লিখবো, যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান কত মিটার, কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 স্কয়ার। এখন কি লিখবো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো, যে √3/4 স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে √3/4 ইন্টু এর একটা নির্দিষ্ট মান কত পাইছি, কত পাইছি এখানে 7, এর স্থলে কি বসাবো 7, বর্গ আছে বর্গ। এখন তোমরা লক্ষ্য করো √3 একটা নির্দিষ্ট মান আছে, √3 মান কত 1.732005, আরো সামথিং রয়েছে অবশ্যই 7টা উপরের সংখ্যা। 7 7 কি লিখবো 49 ডিভাইডেড কত 4 আছে 4। এবং তোমরা লক্ষ্য করো এখানে কি করব, অপারেটরগুলো গুণ করব, যে 1.732005 ইন্টু কত 7 7 49। এই 49টা কিন্তু উপরের সংখ্যা, 7 7 49 গুণ করলে কত হয়, যে 84 লক্ষ্য করে এখানে কত হয় 84.87045 ডিভাইডেড কত 4, ভাগ কত 4 দ্বারা ভাগ করব, ভাগ কত 4, ভাগ করলে কত হয় 21.21 কত হয় 21 হয়। লক্ষ্য করো এখানে, অর্থাৎ 21 কত কি লিখতে পারি 21 কি আছে এখানে 76125 রয়েছে, তার মানে কি হবে এত বর্গ সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিন্তু এতগুলো লিখবা না, আমাদের কি করতে হবে অল্প করে লিখতে হবে। তার মানে অ্যানসারটার ক্ষেত্রে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে, যে 21. এখন তোমরা লক্ষ্য করো, যেহেতু তোমরা জানো যে 5 সংখ্যা পার হয়ে গেলে 5 হলে অর্থাৎ সর্বনিম্ন যদি 5 হয় তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করে নিয়ে কিন্তু পরের সংখ্যাগুলো আর লেখার প্রয়োজন হয় না। অর্থাৎ তোমরা লক্ষ্য করো এখানে 6 হয়েছে, তার মানে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করে নিলে পরের সংখ্যাগুলো আর লেখার প্রয়োজন হয় না। তার মানে কি লিখতে পারি, সাথে সাথে 1 যোগ করলে কত হয় 8, এত বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে কি
অ্যান্সার। কেননা ক্ষেত্রফল কত হয়, অবশ্যই ক্ষেত্রফলে কি হয়, বর্গ হয়। এত কি লিখলাম এখানে 21.218 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে কি ক নং অঙ্কের অ্যান্সার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্কের কি বলছে এখানে, যে গারো চিত্র 1-এ গারো অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, যে খ নম্বরে কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে যে চিত্র 1 নং হতে পাই, অথবা উদ্দীপকের 1 নং চিত্র হতে পাই। উদ্দীপকের 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 চিত্র 1 নং হতে পাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে 1 নম্বর চিত্রটা আমরা একটু অঙ্কন করব। এখানে কি রয়েছে, একটি আয়তক্ষেত্র রয়েছে। আয়তক্ষেত্রের একটা বৃত্তের মধ্যে কি রয়েছে, আয়তক্ষেত্র রয়েছে। তোমরা লক্ষ্য করো এখানে একটা বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র, একটা বৃত্তের মধ্যে কি আয়তক্ষেত্র। এটা কিন্তু গাঢ় অংশ, এই অংশগুলো কি গাঢ় অংশ। তোমরা লক্ষ্য করো এখানে এই অংশগুলো কি অংশ, গাঢ় অংশ। আমি এটার একটা নির্দিষ্ট নাম দিলাম। এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো, দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 মিটার, এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 6 মিটার। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হচ্ছে ডি, এবং বিডিটা হচ্ছে কি কর্ণ। বিডিটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণ। তোমরা একদম মনোযোগ দাও, এখানে এ বি সি ডি এগুলো মনে করে নিলাম। এখন বিডিটা হচ্ছে কর্ণ এবং এসিটাও হচ্ছে কিন্তু কর্ণ। কিন্তু এই যে একটা বৃত্ত রয়েছে, এর বৃত্তের বিডি এবং এসিটা রয়েছে কি, অথবা বিডি অথবা এসি, এগুলো কি অবশ্যই বৃত্তের কি ব্যাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, মনে করি, তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, যে মনে করি তোমরা লক্ষ্য করো এখানে যে এ বি সি ডি একটি কি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য অর্থাৎ, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত রয়েছে, তোমরা লক্ষ্য করো, দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, অর্থাৎ এই বিসি অথবা এডি এই দুটো কি দৈর্ঘ্য কত রয়েছে 8 মিটার এবং এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত রয়েছে, তোমরা লক্ষ্য করো, প্রস্থ কত রয়েছে 6 মিটার। এখন কি লিখবো, যে এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো, তোমরা কি জানো বলো, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে এখানে 8 মিটার এবং প্রস্থ কত রয়েছে 6 মিটার। এখন কি করব, গুণ করব, 6 আষ্টে 48, 6 আষ্টে 48 কি লিখব, বর্গ মিটার, অথবা কি লিখতে পারি, যে মিটার স্কয়ার। মিটার গুণ করলে কি হয়, মিটার স্কয়ার, অথবা কি বর্গ মিটার। তোমরা এটা না দিলেও হবে, সমস্যা নাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে বিডিটা এটা কি কর্ণ এবং এসিটাও কি কর্ণ। সেটা কিসের কর্ণ, আয়তাকার ক্ষেত্রের কর্ণ। কিন্তু এটাকে কিন্তু বিডিটাকে বলা হয় কি বৃত্তের ব্যাস। এখন আমরা কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা একদম মনোযোগ দাও। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের মান কত পাইছি, যে 48 বর্গ মিটার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, যে আয়তাকার ক্ষেত্রের কর্ণ কি লিখতে পারি। সুতরাং আয়তাকার ক্ষেত্রের, অথবা এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের কর্ণ
যে এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা কি জানো? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস কত? প্রস্থ স্কয়ার। কি লিখতে পারি? কর্ণ কি হতে পারে? বিডিটা কি হতে পারে? কর্ণ হতে পারে। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি? কর্ণ রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস কত? প্রস্থ স্কয়ার। রুট ওভার কি লিখতে পারি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস কত? প্রস্থ স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে দৈর্ঘ্য কত রয়েছে? 8 মিটার স্কয়ার প্লাস প্রস্থ কত রয়েছে? 6 মিটার। আবার কি দিব? রুট ওভার। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এম এর উপরে আছে আবার 8 এর উপরে আছে। কি লিখতে পারি? 8 64 এম স্কয়ার প্লাস কত? 6 6 36 এম স্কয়ার। রুট ওভার আছে রুট ওভার। এখন আমরা কি লিখবো? তোমরা লক্ষ্য করো এখানে 64 এম স্কয়ার এবং 36 এম স্কয়ার কত হয়? 100 এম স্কয়ার। কি লিখবো এখানে? 100 এম স্কয়ার। রুট ওভার আছে রুট ওভার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গমূলটা আছে এই বর্গমূলটা কিন্তু 100 এর উপরেও আছে আবার এম স্কয়ারের উপরেও আছে। 100 বর্গমূল করতে কত হয়? 10 হয়। তার মানে কি লিখতে পারি? এখানে 10 বর্গমূল আর স্কয়ার কাটালে থাকে কত? এম। তার মানে কি হলো? কর্ণের মান কত পাইলাম? 10 মিটার। কর্ণের মান কত পাইলাম? 10 মিটার পাইলাম। এখন এখন কি লিখতে পারি? বৃত্তের ব্যাস সমান কি লিখতে পারি? কর্ণ লিখতে পারি। এখন কি লিখতে পারি? ভালো লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। কি লিখবো? যে সুতরাং বৃত্তের ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা লক্ষ্য করো এখানে 2r দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাস কত? 2r সমান কত? আয়তাকার ক্ষেত্রের কর্ণ দুটোই কি সমান। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি? বৃত্তের আয়তাকার ক্ষেত্রের কর্ণের মান কত পাইছি? এখানে 10 মিটার। অর্থাৎ কি লিখবো এখানে? 10। এখন কি লিখতে পারি? বৃত্তের ব্যাস আছে। এখন আমরা কি করব? বৃত্তের ব্যাসার্ধের মান বের করবো। এখন কি লিখতে পারি? যে বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর ব্যাসের অর্ধেককে অর্থাৎ 10 আমরা কত দিয়ে ভাগ করবো? এখানে দুটো গুণ অবস্থা আছে। এখানে কি হয়? ভাগ হয়। 10 ভাগ কত? তোমরা লক্ষ্য করো 10 ভাগ কত? 2। 5 দুগুণে 10। অর্থাৎ কি লিখবো এখানে? 5 মিটার। অর্থাৎ আর এর মান কত পাইলাম? 5 মিটার। নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন আমরা আর এর মানটা কেন বের করলাম তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো। যেহেতু এটা সম্পূর্ণটাই একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এমন কি লিখবো? যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো পায়ের মান কত? পায়ের মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত পাইছি এখানে? 5 স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো 3.1416 গুণন কত? 5 5 25। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে? 3.1416 গুণন কত? 25 25। তার মানে কত হলো? 78.54 কত? ক্ষেত্রফল যেহেতু কি লিখবো? বর্গ মিটার অথবা মিটার স্কয়ার। যেহেতু এখানে এম রয়েছে এই কারণে কি দিলাম? মিটার স্কয়ার। তোমরা বর্গ মিটার লিখতে পারো অথবা মিটার স্কয়ারও লিখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে বৃত্তের ক্ষেত্রফলের মান কত পাইলাম এখানে? যে 78.54 বর্গমিটার এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের মান কত পাইছি? 48 বর্গমিটার। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা বিয়োগ করি তখন আমরা কি পাবো? যে গাঢ় অংশের ক্ষেত্রফলের মান পাবো। এখন কি লিখতে পারি? সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল। এখন কি লিখবো? যে সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল অর্থাৎ কি লিখবো? যে বৃত্তের ক্ষেত্রফল কত? 78 দশমিক কত? 54 মাইনাস কি লিখবো?
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের মান কত পাইছি 48 কি বর্গ মিটার এখন কি করব 78.54 অর্থাৎ 54 54 বলা যাবে না কিন্তু 54 বলতে হবে। বিয়োগ কত করব 48 বিয়োগ করলে কত হয় 30.54 30.54 বর্গ মিটার প্রায়। এটাই হচ্ছে খ নং অঙ্কের অ্যান্সার। কি লিখতে পারি অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো এখানে যে 30.54 বর্গ মিটার অথবা মিটার স্কয়ার প্রায়। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এরপরে কি করবো আমরা গ নং অঙ্কের সমাধান করব। যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো গ নং অঙ্কের সমাধান করব। গ নং কি রয়েছে উদ্দীপকে অর্থাৎ চিত্র 2 তে কি রয়েছে একটা সিলিন্ডার রয়েছে। কি বলছে চিত্র 2 সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা কি লিখতে পারি যে উদ্দীপকের চিত্র 2 হতে পাই। গ নম্বরে কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে যে উদ্দীপকের 2 নং চিত্র 2 নং হতে পাই। চিত্র 2 নং হতে পাই কি ভাই তোমরা লক্ষ্য করো এখানে অর্থাৎ উচ্চতা কত দেওয়া রয়েছে এখানে 20 সেন্টিমিটার এবং আয়তন 2262 সেন্টিমিটার কিউব দেওয়া রয়েছে। তার মানে এটি কি আয়তন কি হলে কি হয় অবশ্যই ঘন হয়। এখন কি লিখতে পারি যে মনে করি সিলিন্ডারের আয়তন উচ্চতা সিলিন্ডারটির উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয়। এইচ সমান কত 20 সেন্টিমিটার এবং সিলিন্ডারটির আয়তন কত পাই আর স্কয়ার এইচ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি যে প্রশ্ন মতে এখন তোমরা লক্ষ্য করো এখানে আয়তনের মান কত রয়েছে তোমরা লক্ষ্য করো 2262 সেন্টিমিটার কিউব। এখন কি লিখবো আয়তন সমান কি লিখতে পারি আয়তনের মান কত দেওয়া রয়েছে এখানে আয়তন কত পাইলাম যে পাই আর স্কয়ার এইচ সমান কি লিখতে পারি 2262 বা। এখন তোমরা লক্ষ্য করো এখানে এইচ এর মানও আছে পায়ের মানও আমাদের মুখস্থ রয়েছে। কার মান বের করব আর এর মান বের করব। কেন আর এর মান বের করব যেহেতু সমগ্র তলের সূত্র কি যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই মানটা বের করতে হলে অবশ্যই আমার কার মান লাগবে আর এর মান লাগবে। এখন আমরা কি করব তোমরা লক্ষ্য করো যে আর স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি 2262 ডিভাইডেড কত পাই এইচ। এখন তোমরা লক্ষ্য করো বা আর স্কয়ার সমান কি লিখতে পারি যে 2262 ভাগ কত পায়ের মান কত 3.1416 গুণন কত এইচ এর মান কত পাইছি এখানে 20 সেন্টিমিটার 20। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো যে বা আর স্কয়ার সমান কি লিখতে পারি 2262। এখন কি করব 3.1416 আর 20 কি করব গুণ করব। তোমরা লক্ষ্য করো যে 3.1416 গুণন কত 20 গুণ করলে কত হয় 62.832 62.832 বা আর স্কয়ার ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2262 কে কত দ্বারা ভাগ করব 2262 কে কত দ্বারা ভাগ করব তোমরা লক্ষ্য করো 62 কে কত দ্বারা ভাগ করব এখানে 62 2262 কে 62
8.832 দ্বারা কি করব ভাগ করব, ভাগ করলে কত হয় 36.00 আরো সামথিং সামথিং হয়, তার মানে কি লিখতে পারি এখানে 36 লিখতে পারি, 36 লিখতে পারি। বা তোমরা জানো সমানের পাশে বর্গ, সমানের পাশে গিয়ে কি হয় বর্গমূল হয়। অথবা আমরা কি করতে পারি আর স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি 6 স্কোয়ার, এই বর্গ কাটা হলে আর ইকুয়াল কি হয় 6 হয়। তার মানে কি করতে পারি আর ইকুয়াল কি লিখতে পারি 36√। বা আর ইকুয়াল কত 36 বর্গমূল করলে কত হয় 6 হয়। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, আমাকে এই প্রশ্নটা করতে পারো যে স্যার কোনো সংখ্যার উপরে যদি বর্গমূল হয়, অর্থাৎ 36-এর উপর কিন্তু বর্গমূল, সেই সংখ্যাটা কিন্তু ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, তার মানে প্লাস মাইনাস কিন্তু 6 হতে পারে। আপনি শুধু এখানে প্লাসের মান 6 কেন নিলেন? তোমরা কিন্তু এই প্রশ্নটা আমাকে করতে পারো। এই যে পরিমিতির অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে কিন্তু বলা হয় পাটিগণিত অঙ্ক। তোমরা জানো পাটিগণিতের ক্ষেত্রে শুধু ধনাত্মক মান প্রযোজ্য হয়, মাইনাস মান প্রযোজ্য নয়। বীজগণিতের ক্ষেত্রে ধনাত্মক মান প্রযোজ্য এবং ঋণাত্মক মানও প্রযোজ্য। এই কারণে বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস 6 নেওয়া হয় এবং পাটিগণিতের ক্ষেত্রে শুধু প্লাস 6 নেওয়া হয়। এই কারণে আর এর মান কত পাইলাম 6 পাইলাম। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন কি লিখতে পারি যে সুতরাং সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব যে সুতরাং সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল। তোমাদের বোর্ড বই 320 পৃষ্ঠাতে দেখবা যে এই সূত্রগুলো রয়েছে। সিলিন্ডারের সূত্র রয়েছে, সিলিন্ডারের সমগ্র তলের সূত্র রয়েছে, ভূমির ক্ষেত্রফল রয়েছে, বক্রতলের ক্ষেত্রফল রয়েছে। তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত 2πr ইন্টু r প্লাস h। 2π এর মান কত 3.1416 ইন্টু আর এর মান কত পাইলাম এখানে 6 ইন্টু আর এর মান কত পাইছি 6, h এর মান কত 20। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এগুলো কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 6 দুগুণে 12, 12 ইন্টু কত 3.1416, 12 আর 3.1416 গুণ করলে কত হয় 37.6992 কি হয় তোমরা লক্ষ্য করো যে 37.6992 ইন্টু 20 আর 6 যোগ করলে কত হয় 26 হয়, 26 হয় ইন্টু কি করব 26 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয় 980.1792 এত কি এত বর্গ মিটার অথবা এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কয়ার। এখন অ্যান্সারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে 980.1792 লিখতে পারি। অথবা যদি এখানে দুই সংখ্যা লেখো তখন কি করতে হবে, যেহেতু 5 ঘর পেরিয়ে গেছে তার মানে তার পূর্বের সংখ্যার সাথে এক যোগ করে নিতে পারি, 1.8 লিখতে পারি এত বর্গ সেন্টিমিটার প্রায় অথবা সেন্টিমিটার স্কয়ার কি লিখতে পারি প্রায়। ইনশাআল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, তোমরা যে সবাই সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।